সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটি মিউচুয়ালি এক্সক্লুসিভ না। অর্থাৎ এই তিনটি একটা করলে আরেকটা করা যাবে না, বিষয়টা এরকম না। সংস্কার এবং বিচার দুটি নির্বাচনের সাথে সাথে করা সম্ভব। ঘাটের আশেপাশের অঞ্চলে তাদের জনভিত্তি রয়েছে, সেটা যদি তারা প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে তারা কেন এটা চিন্তা করছেন যে সেই হাটঘাট মাঠের যে টাকা পয়সা রয়েছে সেটার মালিকানা তারা পাবেন, সেটার নিয়ন্ত্রণ তারা পাবেন? এটা তো অযৌক্তিক চিন্তা। এই ধরনের রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না, এটা স্বল্প সময়ের জন্য হয়, কিন্তু বেশিরভাগ সময় মানুষ তো বোকা না। কালেকটিভ যে এন্টিটি মানুষের, সেটা কিন্তু কখনো বোকামি করে না। তারা একটা অল্প সময়ের জন্য তাদেরকে বিভ্রান্ত করা যাবে যে এনসিপি এবং বিএনপির খুব বেশি পার্থক্য রয়েছে। আমার কাছে মনে হয় যে যে দৃষ্টিভঙ্গি নিয়ে এই দুটি দল বা তাদের কার্যক্রমকে ব্যাখ্যা করা হচ্ছে সেখানে একটা সমস্যা রয়েছে, তাদের অবস্থানে সমস্যা নাই। কারণ যখন দুইটি দল হচ্ছে রাজনৈতিকভাবে কি ধরনের সিদ্ধান্ত নিবে সেটা নিয়ে আলোচনা করে, এই দুইটি দলের মধ্যে সংস্কারটা কিভাবে হবে, কোন সংস্কার হবে এবং কোনটা হবে না তা নিয়ে যে দ্বিমত থাকবে সেটা খুবই স্বাভাবিক। দ্বিমত যদি না থাকতো, যদি কমিশন যে বিষয়গুলো প্রেসক্রাইব করবে সেগুলো সবাই মেনে নিত, তাহলে তো একটা ঐক্যমতের দরকারও পড়তো না, একটা আলোচনারও দরকার পড়তো না। বিএনপির মতো একটা বড় দল যারা রাষ্ট্র ক্ষমতায় এর আগে কয়েকবার এসেছে, দেশ চালিয়েছে, তারা তারা বাস্তবমুখী চিন্তা ভাবনা করবে এবং পরবর্তীতে ক্ষমতায় গেলে কিভাবে সংস্কারগুলো কোনগুলো বেশি প্র্যাগম্যাটিক হবে সেটা চিন্তা করবে, এটা খুব স্বাভাবিক। আবার আমরা 5ই আগস্টের পরে যে নতুন দল গঠিত হয়েছে, যেখানে মূলত ছাত্রদের এক ধরনের প্রাধান্য রয়েছে, সেখানে যে তারা একটু মানে প্র্যাগম্যাটিজম কম থাকবে, বরং তারা একটু আরো নতুন করে চিন্তা করবে এবং সেই চিন্তাটা কিছু কিছু সময় হয়তো বাস্তববাদী নাও হতে পারে, সেটাও খুব স্বাভাবিক। কারণ আমাদের একটা বয়সের বিষয় রয়েছে এবং অভিজ্ঞতারও বিষয় রয়েছে, যে কারণে দুইটি দল আমরা এখানে যারা দেখছি তাদের মধ্যে কিছু বিষয় পার্থক্য থাকবে, সেটা নিয়ে আমার কাছে মনে হয় কিন্তু না। আপনার কি মনে হয় যে এই অভিজ্ঞতা এবং সময়ের জন্যই আসলে এনসিপি কিছুটা সময় চাচ্ছে, নাকি যেই যুক্তিগুলো বলছে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, নাকি সেগুলো বেশি ইম্পর্টেন্ট এনসিপির কাছে বলে আপনি মনে করেন? না, আমার কাছে মনে হয় যে সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটি মিউচুয়ালি এক্সক্লুসিভ না। অর্থাৎ এই তিনটি একটা করলে আরেকটা করা যাবে না, বিষয়টা এরকম না। সংস্কার এবং বিচার দুটি নির্বাচনের সাথে সাথে করা সম্ভব এবং সেটাই করা উচিত বলেও আমি মনে করি। কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা যে সরকারটি আমাদের এখানে রয়েছে সেটি একটি অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই হচ্ছে যে একটি গণতান্ত্রিক ট্রানজিশনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন সেই ক্ষমতা হস্তান্তর করার পথে আহ, যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার রয়েছে বা সংস্কার বিষয় যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা দরকার রয়েছে, সেটা হয়তো এই অন্তর্বর্তী সরকার করবে। তার মানে এই না যে পুরোপুরি বিচার এবং সংস্কার শেষেই নির্বাচন করতে হবে। বাংলাদেশে যে সংস্কার পরিকল্পনাগুলোর কথা বলা হয়েছে, সেই সবগুলো সংস্কার যদি করা যায়, করতে হয়, তাহলে তো এই অন্তর্বর্তী সরকারকে একটা অনির্দিষ্ট কালের জন্য থাকতে হবে, একটা দীর্ঘ সময়ের জন্য থাকতে হবে, যেটা যে কোনো গণতন্ত্র মোনা মানুষের জন্য সেটা কাম্য না। ইভেন অন্তর্বর্তী সরকার নিজেও তো এক ধরনের টাইম ফ্রেম বেঁধে দিয়েছে তাদের জন্য, জুন পর্যন্ত, তাই না? তো সেই কারণে অন্তর্বর্তী সরকারও বুঝতে পারছেন যে একটা দীর্ঘ সময় ধরে অনির্বাচিত সরকার থাকা উচিত না। যে কারণে এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়ের জন্য নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। বরং আমার কাছে মনে হয় যে এনসিপি এবং অন্যান্য নাগরিক যে সমাজ রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তাদের এক ধরনের কোয়ালিশনের দরকার রয়েছে, যে যদি বিএনপি ক্ষমতায় যে সরকার গঠন করে তাহলে তাদেরকে কিভাবে মনিটর করে এবং তাদেরকে এক ধরনের ফ্রেমওয়ার্কের মধ্যে রেখে এই সংস্কার যাতে তারা বাস্তবায়ন করে, সেইটা করার জন্য এক ধরনের ঐক্যমত্য তৈরি করা এবং একসাথে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু শুধুমাত্র সংস্কার এবং বিচারকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো অবকাশ নেই। বরং এই ধরনের নির্বাচন পেছানোর অভিলাষ যদি কোনো দলের থাকে, তাহলে আদতে পুরো দেশের জন্য এবং সমাজের জন্য একটা বড় ধরনের সহিংসতা এবং বড় ধরনের অস্থিরতা দিকে আমরা বলে মনে করি।
যে কিভাবে আসলে আমরা যে অন্তর্বর্তী সরকারটাকে গঠন করেছিলাম জুলাই অভ্যুত্থানের পর, তারা কিভাবে জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, এবং সেই জন আকাঙ্ক্ষাকে যারা ধারণ করবে সেই শিক্ষার্থীরাও আমরা দেখছি যে এক ধরনের কি বলবো, যে একটা আগ্রাসী ভূমিকা কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখছি। এখন বেশ কয়েকটা বিষয় এসেছে, আমি দুইটা বিষয় এখান থেকে আলোচনা করে আমি শেষ করব। একটা হচ্ছে গরুর হাট নিয়ে অনেক কথা হচ্ছে, ইজারা। আমি কথা বলার সময় যেটা চেষ্টা করি যে ইভেন্ট অনুযায়ী কথা না বলে আইডিয়া নিয়ে কথা বলতে। তো আমি গরুর হাট ইটসেলফ নিয়ে আমি কথা বলতে চাই না, এই ধরনের যে বিষয়গুলো হয় সেটা নিয়ে আমি একটা ওই ম্যাক্রো কথা বলতে চাই, মাইক্রো না। তো এখন এই যে বিষয়গুলো হয়, এটা কেন হয়? এই যে আমাদের কিছুক্ষণ আগে এনসিপি প্রতিনিধি বারবার গরুর হাটের কথা বলছিলেন, এখানে তো টাকা পয়সা জড়িত রয়েছে। তো সেখানে হয়তো অনেক ধরনের এক ধরনের অভিলাষ রয়েছে বা এক ধরনের সংযোগও রয়েছে অনেকের। তো এখন এটার সেখান থেকে ক্ষোভও চলে আসতে পারে, ক্ষোভের বহিঃপ্রকাশ আসতে পারে। কিন্তু এটা কেন বিএনপি নিয়ন্ত্রণে যাচ্ছে, বা বিএনপি নিয়ন্ত্রণ আমরা এটা বলছি কিনা, ইজারা কিভাবে হয় আসলে বিভিন্ন জায়গার ইজারা হয়, লোয়েস্ট যে বিড দেয় তাকে হচ্ছে না না না, মানে হচ্ছে যে আপনি যখন কোটেশন দিবেন সেটা লোয়েস্ট, আর যদি হাইস্ট যেটা হবে মানে গভর্নমেন্টকে আপনি সবচেয়ে বেশি রেভিনিউ যেটা দিবেন, আর যদি কোনো কাজ করতে যান সেখানে লোয়েস্ট বিডার হবে। হ্যাঁ, তো এই যে এটা হতে হয়। তো এখন এটা কার কাছে থাকবে? এখন যারা একটা দীর্ঘ সময় ধরে যারা নিয়ে বিভিন্ন ঘাট বলেন, মাঠ বলেন, হাট বলেন, তো তারা তো এটা তো তাদের এক ধরনের একটা অভিজ্ঞতার বিষয় রয়েছে, এটা একটা ব্যবসারও বিষয় রয়েছে। তো বাংলাদেশের ছোটখাটো কয়েকটা জায়গা বাদে আর বাকি কোনো জায়গায় কি এনসিপির কোনো সংগঠন রয়েছে? তাদের কি জনভিত্তি রয়েছে? তাদের কি সমর্থক রয়েছে? তো খুব স্বাভাবিকভাবেই এই সময়ে যেহেতু আওয়ামী লীগ নাই, তো কার কাছে যাবে এটা? যে ব্যবসায়ীটার কাছে যাবে সে তো নিজেকে বিএনপি সমর্থকই বলবে, বা বিএনপি সমর্থক ব্যবসায়ীরাই তো এখানে এগিয়ে যাবে। তো এটা তো এইখানে তো ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নাই। এবং পুরো বাংলাদেশে এটা এটা কয়েকটা গবেষণা রয়েছে, বাংলাদেশের রাজনীতি আসলে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের রাজনীতি, তাই না? আর এনসিপি তে তো ওরকম সিনিয়র কেউ নেই, তো এনসিপি তাদের তো সাংগঠনিক ভাবে তাদের এখন পুরো গ্রাম পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তার করার সময়, তারপরে তারা চিন্তা করবেন যে আমরা কেন নিয়ন্ত্রণ পাচ্ছি না। তারা আগেই হচ্ছে হাটঘাট মাঠের নিয়ন্ত্রণ দিতে চান কেন, যদি না রাজনৈতিক ভাবে তারা শক্তিশালী হন? তারা কি প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী রয়েছে? প্রত্যেকটা জায়গায় তারা প্রত্যেকটা ইউনিয়নে তারা প্রার্থী দিতে পারবেন? প্রত্যেকটা মাঠ ঘাটের আশেপাশের অঞ্চলে তাদের জনভিত্তি রয়েছে? সেটা যদি তারা প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে তারা কেন এটা চিন্তা করছেন যে সেই হাটঘাট মাঠের যে টাকা পয়সা রয়েছে সেটার মালিকানা তারা পাবেন, সেটার নিয়ন্ত্রণ তারা পাবেন? এটা তো অযৌক্তিক চিন্তা। তাদের যে চিন্তাটা করা উচিত, বাংলাদেশের রাজনীতি তো আসলে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের রাজনীতি। তার মানে হচ্ছে যে মানুষকে অ্যাক্সেস টু রিসোর্স দেয়, তখন মানুষ তাদের সাথে সম্পর্কটা মেনটেন করে। তো এখন তারা যদি এটা করতে চান, তারা যদি এই মেইন স্ট্রিম রাজনীতিতে যুক্ত হয়ে বিভিন্ন এই যে বিজনেস সেক্টর গুলো রয়েছে সেগুলোতে তাদের প্রভাব বিস্তার করতে চান, তাহলে প্রথমে তাদের সংগঠন তৈরি করতে হবে। সংগঠন তৈরি না করে অগণতান্ত্রিক ভাবে তারা একটা সরকারের কাছে সুবিধা নিয়ে সেগুলো নিয়ন্ত্রণ চাবেন, আবার বলবেন যে আচ্ছা কি সুবিধা আমরা নিয়েছি বলুন। এটা তো একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তাই না? তার মানে যেটা করা উচিত আসলে এনসিপির বা এই ধরনের ছোট ছোট দলের, সেটা হচ্ছে যে তাদের প্রথমে তাদের সংগঠনকে শক্তিশালী করা উচিত। তারা সেটা না করে সবচাইতে বড় জায়ান্ট যে দল সেটার সাথে তারা যুদ্ধে নেমে গেছে। তারা ভার্বালি যুদ্ধ করছে, তারা বিভিন্ন ভাবে হচ্ছে নিজেদের শক্তি প্রমাণের চেষ্টা করছে। এটা তো শক্তি প্রমাণের সময় নয়, এটা দলকে গুছানোর সময়। তাদের একটা ভালো ভিত্তি রয়েছে, তারা গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল, কিন্তু তাদের আচরণে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে সব মানুষের কাছে যেতে হবে, যেটা দু একজন যাচ্ছেন, তাই না, যে যারা যাচ্ছেন বা বিভিন্ন নাহিদ মাঝে মাঝে যাচ্ছেন, সেটা আরো বাড়াতে হবে। বাড়ানোর পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করে যদি তারা 2-3টা সিট পান বা 5টা সিট পান, সেটা নিয়ে তাদেরকে পরবর্তী ইলেকশনের জন্য তাদের টার্গেট করতে হবে। সেটা না করে তারা যে কোনো ভাবে বিরাজনীতিকরণ তৈরি করে এই ইলেকশনে তারা প্রভাব খাটানোর চেষ্টা করছেন, যেটা একটা ভুল স্ট্র্যাটেজি বলে আমি মনে করি।
এখন যে কারণেই তারা নানা ধরনের মুখরোচক পপুলিস্ট আইডিয়া নিয়ে আসছেন, যেমন ইন্ডিয়া ফ্যাক্টর। আগে যেমন আমরা আওয়ামী লীগকে দেখেছি যে কোনো কিছু রিফিউট করার জন্য তারা সবসময় পাকিস্তানকে ব্যবহার করতেন, এই তুমি হচ্ছে পাকিস্তানের এজেন্ট, তুমি হচ্ছে রাজাকার, তাই না, ইত্যাদি বললে তখন আর আমাদের কিছু বলার থাকতো। এখন আমরা ইদানিং দেখছি যে কেউ কিছু করলেই তাকে ভারতের এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে, তাকে রয়ের এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে, তাই না। আমরা দুই তিনজন ইউটিউবার রয়েছেন, তাদের সমালোচনা করলেই আপনি রয়ের এজেন্ট হয়ে যান বা আপনি ভারতের এজেন্ট হয়ে যান। আপনি ভারত সম্পর্কিত আপনার মনোভাবটা কেমন, কার্যক্রমটা কেমন, সেইটা বোঝা যাবে ভারত বিরোধী এবং ভারত সম্পর্কিত আপনার আচরণ কেমন। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা ভারতের নীতি বিরোধী সবচাইতে বেশি রাজনৈতিক কার্যক্রম দেখেছি বিএনপির। বিএনপি সবচাইতে বড় সমাবেশটা করেছে তিস্তার ওইখানে, তাই না, করেছে। তারা আগরতলা অভিমুখে তারা যাত্রা করেছে। তারা বিভিন্ন সময় হচ্ছে যে পলিসি নিয়ে তারা কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে তারা কথা বলছে, সব জোরালো ভাবে বলছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে তারা হচ্ছে ভারতের এজেন্ট। আবার উল্টা দিকে দেখছি যে যারা ভারত বিরোধী অসম এবং বৈষম্যমূলক চুক্তি কোনোটাই বাতিল করেননি, রিভিউ করেন নাই, যেটা নিয়ে মোশাররফ সাহেবও কথা বলছিলেন, তারা তারা কিন্তু বারবার তারা নিজেদেরকে ভারত বিরোধী শক্তি হিসাবে দেখছেন। এখানে কিন্তু ভারত বিরোধিতা মূল বিষয় না, এখানে বিষয় হচ্ছে পপুলিস্ট আইডিয়া, যেটা দিয়ে আপনি জনগণের কাছে যেতে পারবেন, জনগণকে বোঝাতে পারবেন যে আমি যেহেতু আমি ভারত বিরোধী, এবং আরেকজনকে আপনি ভারতের এজেন্ট বলে তাকে রিফিউট করতে পারবেন, তাকে বাতিলের খাতায় নিয়ে যেতে পারবেন। সেই রাজনীতিতে তারা করছেন। কিন্তু তাদের মনে রাখা উচিত এই ধরনের রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না, এটা স্বল্প সময়ের জন্য হয়, কিন্তু বেশিরভাগ সময় মানুষ তো বোকা না, কালেকটিভ যে এন্টিটি মানুষের, সেটা কিন্তু কখনো বোকামি করে না। তারা একটা অল্প সময়ের জন্য তাদেরকে বিভ্রান্ত করা যাবে, কিন্তু আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দীর্ঘ সময়ের জন্য বিভ্রান্ত করতে পারবেন। যে কারণে তারা আসলে দেখবে যে বিএনপির নীতি কি, বিএনপির পলিসি কি, বা অন্যান্য রাজনৈতিক দলের পলিসি কি। এখন আমাদের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সেখানে এনসিপি এবং জামাত ইসলামী ছাড়া অন্য রাজনৈতিক দলকে সেরকম গুরুত্ব না দেওয়ার কথা বলেছেন এনসিপির প্রতিনিধি। আমি একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যদি ডিসেম্বরের থেকে যে কোনো সময়, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যদি আমাদের ইলেকশন হয়, ডিসেম্বরে হওয়ার একটা বড় সম্ভাবনা আছে, জানুয়ারিতে হতে পারে, তাহলে এনসিপির ভোটের পরিমাণ আমরা যেটা দেখছি সেটাতে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, জাতীয় পার্টি বা স্বতন্ত্র প্রার্থীদের চাইতেও কম হওয়ার কথা আমার বিবেচনায়। যে কারণে হচ্ছে যে আসলে এনসিপি যদি তাদের ঢাকা বেসড এবং আরবান যে সমর্থন, সেই সমর্থন দেখে মনে করেন যে তারা অনেক বড় রাজনৈতিক দল হয়ে গেছেন, তাহলে তারা ভুল করবেন। তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে গ্রামে যাওয়া উচিত, মানুষের কাছে যাওয়া উচিত, এবং রাজনৈতিক ভাবে এই দলকে শক্তিশালী করার চেষ্টা করা উচিত। এবং সেটা বিএনপির সাথে এক ধরনের সমঝোতায় এসেই করা সম্ভব। বিএনপির সাথে এই ধরনের অপ্রয়োজনীয় প্রতিদ্বন্দ্বিতা করা তাদের কোনো দরকার নাই, বা অপ্রয়োজনীয় শত্রুতা তৈরি করারও তাদের কোনো দরকার নাই বলেই আমি মনে করি। যে কারণে আমি শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের এখন একটা সুযোগ রয়েছে, একটা অপরচুনিটি রয়েছে। সেই অপরচুনিটি যাতে আমরা হেলাই হারিয়ে না ফেলি। আমাদের একটা কমন গ্রাউন্ড রয়েছে, আমরা সবাই আওয়ামী লীগ বিরোধী, জামাত ইসলামী আওয়ামী লীগ বিরোধী, বিএনপি আওয়ামী লীগ বিরোধী, এনসিপি আওয়ামী লীগ বিরোধী, অন্যান্য শরিক দলগুলো আওয়ামী লীগ বিরোধী। আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা সামনে এগিয়ে যেতে পারি। সেটা না করে যদি এরকম হানাহানি করি, তাহলে কিন্তু আমরা আবারও আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসার পথটাকেই সুগম করব। ধন্যবাদ।